দেখুন ব্যাপারটা হচ্ছে যে দাবিটা করেছে, এই দাবি নিয়ে কিন্তু 1994 সালে সুপ্রিম কোর্টে একটা মামলা হয়েছিল। সুপ্রিম কোর্ট সেখানে এই যে দাবিটাকে অবৈধ বলেনি। আর সংবিধানে কোনো জায়গায় বলা নাই যে রাজ্য তার আলাদা কোনো পতাকা তৈরি করতে পারবে না। আর বেশ কয়েকটা রাজ্যের নিজস্ব আলাদা পতাকা আছে। কাশ্মীরের সেটা 370কে সামনে রেখে হয়েছিল। তবে একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, এই রাজ্যের সঙ্গীত, রাজ্যের পতাকা করে দেশের সঙ্গীত বা দেশের পতাকা না কোনো রকমভাবে অসম্মান হয়ে যায়। আমাদের অনেক ক্ষেত্রে আমরা দেখছি এই মনোরঞ্জন ব্যাপারে যে দলের লোক যখন আপনার প্রজাতন্ত্র দিবস বা স্বাধীনতা দিবস যখন আমরা পালন করি, তখন এমনি আমাদের দেশের ফ্ল্যাগের ওপরেও তাদের পার্টির ফ্ল্যাগ তুলে দেয়। এগুলো তারা ঠিক করতে পারে না। মনোরঞ্জন বাবুর কাজ হচ্ছে তার নির্বাচনী ক্ষেত্রে সহ তার রাজ্যের মানুষের চাওয়া পাওয়া কি এগুলো আছে সেগুলো পূরণ করা দরকার। সেগুলো বাদ দিয়ে তিনি এইগুলোতে নিয়ে মেতে থাকতে চাইছেন। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে দেখা যাচ্ছে ভোটের জন্য পাকিস্তানের সঙ্গে রাহুল গান্ধী যোগাযোগ করেছিলেন, এক। আর 2 নম্বর হচ্ছে সেই পাকিস্তান সেনা ও আইএসআই বাংলাদেশে ইতিমধ্যে ঘাঁটি গেড়েছে, সেটা ভারতবর্ষের ক্ষেত্রে কতটা বিপজ্জনকভাবে মনে করছে? দেখুন, ভোটের জন্য যদি পাকিস্তানের সাথে রাহুল গান্ধীজি যোগাযোগ করে থাকেন, তার তথ্য প্রমাণ থাকলে তার বিরুদ্ধে যে আইনত ব্যাপার থাকবে সেটা দেশ করছে না কেন? দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এই বিষয়ে মন্তব্য করুক, স্বরাষ্ট্রমন্ত্রী এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করুক। আর বাংলাদেশে পাকিস্তানের সেনা এটা তো দীর্ঘদিন ধরে প্রচেষ্টা চালাচ্ছে যে পাকিস্তান বাংলাদেশ এক করে ইন্ডিয়ার প্রতি তাদের একটা প্রেশার তৈরি করা। এটা চীনেরও একটা মদত আছে। তো আমাদের পররাষ্ট্রনীতি, আমাদের কূটনীতির ক্ষেত্রে আমাদের বিদেশমন্ত্রী ব্যর্থ হয়েছে। কারণ বিদেশমন্ত্রী আমরা দেখেছিলাম শুধুমাত্র বাংলাদেশের যারা সরকারে ছিল তাদেরকে নিয়ে বেশি চর্চা করেছে, তাদেরকে দিয়েছে। কিন্তু বাংলাদেশের প্রধান অপোজিশন যে দলগুলো ছিল তাদের সাথেও যদি সেই লিয়াজও মেনটেন করে চলতেন, হয়তো আজকে এই দুর্দিন দেখতে হতো না। সত্যি আমাদের জন্য একটা ভাববার বিষয়, বাংলাদেশকে চেষ্টা করছে পাকিস্তান যে তাদের সাথে নিয়ে কিভাবে, যেভাবে কাশ্মীরের একটা অংশকে সবসময় উত্তপ্ত করে রেখেছে, তার বর্ডার সাইডে বাংলাদেশ তার এলাকাকে উত্তপ্ত করার অপচেষ্টা চালাবে। কিন্তু আমরা সেটাকে আমাদের কূটনৈতিকভাবে আমাদের দেশের বিদেশমন্ত্রী সেটাকে যতটা কূটনৈতিকভাবে প্রমোশন আপনার কন্ট্রোল করতে পারে সেটাই দেখার বিষয়। বাংলাদেশে জামাতিদের তাণ্ডব, আবার মধ্যরাতে বাস থামিয়ে মহিলাদের ওপর অত্যাচার করা হয়েছে, সেই অভিযোগ উঠে আসছে, সেই ভিডিও ফুটেজও সামনে আসছে। আমাদের রাজ্যের নিয়ে, আমাদের দেশের নিয়ে একটু আর চর্চা করুন না। আমাদের দেশের মানুষ মহাকুম্ভে যাচ্ছেন, সেখানে পর্যাপ্ত পরিষেবা পাচ্ছে না, যেভাবে মৃত্যু হচ্ছে সেটা নিয়ে আমাদের একটু চর্চা হোক না। বাংলাদেশে ইন্টেরিয়াম গভর্নমেন্ট আছে, সেখানে অনৈতিক কাজ চলছে, তার প্রতিবাদ আমরা করছি। তা আমাদের দেশেও তো হচ্ছে এই ধরনের। দলিত হওয়ার অপরাধে পোস্টে বেঁধে পিটিয়ে মেরে দিল, মুসলিম হওয়ার অপরাধের জন্যই বলছি, পিটিয়ে মেরে দিচ্ছে। আদিবাসীদেরকে উচ্চবর্ণের মন্দিরে গিয়েছিল পুজো দিতে, সেখানে মারধর হচ্ছে। আদিবাসী সমাজের ছেলে বাচ্চা মন্দিরের কলে জল নিয়েছে, সেখানে মার খেতে হচ্ছে। এইগুলো নিয়ে আমরা একটু চর্চা করি, এটা আমরা বাদ দিয়ে দিচ্ছি কেন? বাংলাদেশে যে ঘটনা ঘটেছে, যে মহিলাদের উপর অত্যাচার, আমি জানি না আমার কাছে যেন ফুটেজ নাই, যদি এই ধরনের ঘটনা ঘটে থাকে অবশ্যই নিন্দনীয়, ধিৎকার জানাই। কিন্তু ধিৎকারের ভাষা তো আমার থেকে বেশি আমার দেশের বিদেশমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রীদের করা দরকার। মনে করেন যে ইন্দিরা গান্ধী যে পথে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছিল, বাংলাদেশকে মুক্ত করেছিল, সেই সময় একইভাবেই নরেন্দ্র মোদী এগিয়ে আসা উচিত? দেখুন, সেই সময়কালের জন্য বাংলাদেশ আর ভারতবর্ষের যে সুসম্পর্ক এতদিন ধরে আসছিল, আমাদের বিদেশ নীতি থাকার পরেও সঠিক বাস্তবায়ন করতে না পারার ফলটাই আজকে আমাদেরকে ভোগ করতে হচ্ছে। বাংলাদেশের মানুষ ইন্ডিয়ার প্রতি এত বিতৃষ্ণা হয়ে উঠছে কেন? আমাদের বিদেশ নীতিটাকে ঠিকঠাকভাবে আমরা ইমপ্লিমেন্ট করতে পারছি না। কিছুক্ষণ আগে আপনি যেখানে দাঁড়িয়ে আছেন সেখানেই হিরণ চট্টোপাধ্যায় এই সওয়ালই করেছেন যে ইন্দিরা গান্ধীর মতো করেই নরেন্দ্র মোদীরও উচিত যে বাংলাদেশের পাশে দাঁড়ানো, বাংলাদেশকে। হিরণ বাবুকে বলবো ইন্দিরা গান্ধীর অত দূরে যেতে হবে না। আমেরিকা থেকে যে হাত পা বেঁধে আমাদের ভারতবর্ষের নাগরিকগুলোকে গোদামের মালের মতো ভরে ফাইটার জেটে ঢুকিয়ে দিচ্ছে, এটাকে শুরু হওয়ার জন্য কিছু বলুন তো। অন্তত এটুকু বলতে বলুন আমেরিকার গভর্নমেন্টকে যে আপনারা ওয়েট করুন, যে আমরা ফ্লাইট পাঠাচ্ছি, আমাদের ফ্লাইটে আমরা নিয়ে চলে আসবো। এতটুকু করতে পারছে না উনি, এখন ইন্দিরা গান্ধীর স্বপ্ন দেখাচ্ছেন। বলছি, বাংলাদেশে আজকে যে ঘটনা ঘটেছে ভাষা দিবস তো, কিন্তু দেখা গেল ভাষা দিবসের ক্ষেত্রে দুই বাংলা সেই মিলন ঘটলো না, এবং তার পাশাপাশি ছবিটাই নেই, মানে বিভিন্ন জায়গায় চেনা ছবি নেই, ওপার বাংলায় একদম। যত দিন যাচ্ছে ইতিহাসকে মুছিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। যে পাকিস্তান উর্দুকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছিল, রাষ্ট্রভাষা উর্দু করার চেষ্টা করছিল,
সেই পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা মিলে যে আন্দোলনকে সংগঠিত করেছিল এবং যে প্রাণ দিয়ে যে বাংলা ভাষার সম্মান রেখেছিল, তারপরে এই তাদের আত্মবলিদান আত্মদানকে কেন্দ্র করে ইউনেস্কো এবং ইউনাইটেড নেশন যে সম্মান দিয়েছে, আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে পালন করার জন্য স্বীকৃতি দিয়েছে বা পালন করে আসছে, সেটাকে ক্রমশ মাটিতে মিশিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, এই ইতিহাস ভুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। রাজ্যে একটার পর একটা সংঘর্ষ দিনের উপরে এনকাউন্টার, এটা মনে হয় রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি যে কথা বলছে বাস্তবে জমিতে শুধু মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যপাল স্যারও বললেন, আমি জবাবে দিয়েছি। ওনার শান্তি শৃঙ্খলা কোনটা বোঝাতে চাইছে? শাসক দলের বিধায়িকার আর ছাড় পাচ্ছে না, মিনাখার বিধায়িকাকে পিটিয়েছে তার দলের লোকেরাই নেবে। আপনার মানিকচকের বিধায়িকার গাড়িতে অ্যাক্সিডেন্ট করে তাকে বকলেমে থ্রেট দেওয়া হচ্ছে, শাসক দলের কাউন্সিলরকে গুলি করে মারছে, আর একটা কলকাতার কাউন্সিলর মানে ভাগ্যক্রমে বেঁচে গিয়েছে আর তাকে মেরে দিত। রাজ্যের আইন শৃঙ্খলা তলানিতে চলে গেছে, আমরা প্রথম থেকেই বলে আসছি। আচ্ছা, জিতেন্দ্র তিওয়ারি জামুরিয়াতে বালি মাফিয়াদের মুখোমুখি হয়, প্রায় সংঘর্ষের মতো পরিস্থিতি, মানে এই ঘটনাটা ঘটছে বিভিন্ন জায়গায়। আজকে জিতেন্দ্র তিওয়ারির ওপর এই আক্রমণ, যারা অবৈধ কর্মকাণ্ড করে বেড়াচ্ছেন তাদের বিরুদ্ধে বলতে গেলে সে শাসক আর বিরোধীও সবাই তারা আক্রমণের শিকার হয়ে যাচ্ছে। অন্যায়কারীদেরকে শাসক দলের একটা অংশ এমন মদত দিচ্ছে, ফলে অন্যায়কারীরা দিনের পর দিন অন্যায় করতে বেশি করে করছে, আর যারা প্রতিবাদ করতে যাচ্ছে তাদেরকে বিভিন্নভাবে হেনস্থা করার চেষ্টা করছে। আচ্ছা, সবাই ধর্মের নামে রাজনীতিতে নেমেছে, দাবি করলেন অধীর চৌধুরী। অধীরবাবু কার নামে নেমেছে তাহলে অধীরবাবুকে জিজ্ঞাসা করুন। না, আপনার মনে হয় না যে এটা হচ্ছে? এই যে রাম মন্দির, জগন্নাথ মন্দির বা মহাকুম্ভ, কুম্ভ, বাবরি মসজিদ, দেখুন চেষ্টা তো করছে মানুষকে ধর্মীয় গণ্ডির মধ্যে রেখে দিয়ে আনুষঙ্গিক যে ডেভেলপমেন্ট করার দরকার সেগুলো করতে ব্যর্থ হচ্ছে, এর মধ্যে নিমজ্জিত করে রাখা। এটা তো একটা চক্রান্ত। এই চক্রান্ত থেকে হিন্দু মুসলমান নির্বিশেষে মানুষকে বেরিয়ে আসতে হবে। ক্ষুধার সূচকে ভারতবর্ষ 157টা দেশের মধ্যে 105-এ আছে। ভাবতে অবাক লাগছে না আমাদেরকে? সাংবাদিক স্বাধীনতাতে দেশ কোথায় পৌঁছে গেছে? প্রায় 159-এ চলে গিয়েছে। অপুষ্টিতে ভোগা শিশুর সংখ্যা কোথায় র্যাঙ্কে? আফ্রিকার দুটো দেশের পরে আমাদের ভারতবর্ষ। এ নিয়ে চর্চা না হয় সেই জন্য কেউ বাবরি মসজিদ, কেউ রাম মন্দির, কেউ জগন্নাথ ধাম, এ নিয়ে চর্চা হচ্ছে। সরকারি কর্মচারীদের তাদের হকের ডিএ কেন্দ্রীয় সমাহারে পাচ্ছে না, 35% ফারাক, এটা নিয়ে না চর্চায়। ওই জন্য বলবে কি ইমাম ভাতা দিচ্ছি, পুরোহিত ভাতা দিচ্ছি, জগন্নাথ ধাম করে দিচ্ছি, এই সব নিয়ে চর্চা করার জন্য ধর্মটাকে বেশি করে সামনে নিয়ে আসছে। রাষ্ট্রের ধর্ম হতে পারে না, কিন্তু এখন দেখছি রাষ্ট্র একটা কোনো জায়গায় ধর্মকে সামনে আনছে। আরও আনুষঙ্গিক যে ফান্ডামেন্টাল ডিউটিসগুলো বা রাইটসগুলো আছে জনগণের, সেগুলো যাতে পূরণ করতে ব্যর্থ হচ্ছে, সেটাকে চাপা দেওয়ার জন্য এই ধর্মটাকে সামনে নিয়ে এসে দাঁড় করাচ্ছে। আপনি বলছেন যে মানুষের উচিত এগিয়ে আসা, আপনারা এগিয়ে গিয়ে মানুষের কাছে যাবেন? আমরা তো 100 বার যাচ্ছি। আমি তো নেতা হিসাবে যদি বলি তবে একজন, আর মানুষ আমার নির্বাচনী ক্ষেত্রে প্রায় 4.5 লাখ আছে। তো সারা রাজ্যের 294 জন বিধায়ক আর 10.5 কোটি মানুষ, তাহলে মানুষের সংখ্যাটাই তো বেশি। মানুষই তো ইতিহাস তৈরি করে, মানুষই তো ইতিহাসকে সৃষ্টি করে, মানুষই তো ইতিহাসের জন্মদাতা। নেতারা শুধু একটু নেতৃত্ব দেয়, কিন্তু নেতৃত্ব তখনই বলিষ্ঠ হয়ে উঠবে যখন মানুষ সজাগ হবে। মানুষ কি সজাগ নয়? সজাগ হতে চাইলেও তাদেরকে বিভিন্ন পন্থাতে তাদেরকে দমিয়ে রাখা হচ্ছে। কাউকে বিভিন্ন প্রকল্পের নামে, তো কাউকে প্রেশার ক্রিয়েট করে দমিয়ে রাখা হচ্ছে। জেগে ঘুমাচ্ছে। 2026-এর তো আর কয়েক মাস বাকি, ইলেকশনে 1 বছরও বাকি নেই। আপনি কি ভাঙড় থেকেই দাঁড়াবেন? দেখুন, আমি ইতিপূর্বে ডায়মন্ড হারবার দাঁড়ানোকে কেন্দ্র করে ফিরি ফক্কায় আমি কেস খেয়ে গেছি। আমার ইচ্ছা ছিল, আমি দাঁড়াবার কথা বলেছিলাম, যদিও সেই সময় আমার দলের সাথে আলোচনা না করেই বলে দিয়েছিলাম। তো এখন সে থেকে আমি একটা জিনিস উপলব্ধি করেছি, আমার দল যেখানে আমাকে নমিনেশন করাবে সেখানে আমি দাঁড়াবো। আর যদি বলে এবারে নমিনেশন করার প্রয়োজন নেই, তুমি প্রচার করো, আলোচনায় যেটা উঠে আসবে সেটা করবো। যেখানে যদি বলে ভাঙড় কেন, হুগলি কেন, ক্যানিং পূর্ব কেন, আপনার যে কোনো জায়গাতে দল যেখানে আমাকে সিলেক্ট করবে সেখানে আমি করবো, যে কাজের জন্য। চাই নন্দীগ্রাম, ভবানীপুর, যেখানে দল সিলেক্ট করবে সেখানেই যাব। আপনি দলের চেয়ারম্যান, আপনাকে দল ঠিক করে না, এই গণতন্ত্রটা আমি গণতন্ত্রটাকে রাখার চেষ্টা করছি, এর প্র্যাকটিসটা করছি। একটা পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট আমরা করতে চাই না। বলছি একটা বিষয়, এটা হচ্ছে যে আপনি কি যেখানে থেকে দল যদি বলে দাঁড়াবে, যেভাবে দাঁড়াবেন না, আপনি কি বামেদের সঙ্গে মিলিত হয়ে
সংযুক্ত মোর্চার অংশ হিসেবে দাঁড়াবেন, নাকি এককভাবে দাঁড়াবেন, নাকি অন্য কোনো সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে দাঁড়াবেন? দেখুন, শুধু বাম বা কংগ্রেস নয়, 2026কে মাথায় রেখে আমরা চেষ্টা চালাচ্ছি যে কটা অবিজেপি অতৃণমূল ধর্মনিরপেক্ষ শক্তি আছে তাদেরকে ঐক্যবদ্ধ করে এই বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে লড়াই করার জন্য। সেখানে বাম কংগ্রেস স্বাভাবিকভাবে আশা করছি থাকবে, আরও যেগুলো দলগুলো আছেন তাদের সাথেও আলোচনা চালাবো, যাতে করে একসাথে একটা ভোটও না বিজেপি তৃণমূলের বাইরে যে শক্তি আছে তাদের বাইরে না চলে যায়। সমস্ত ভোটটাই বিজেপি তৃণমূলের বিরুদ্ধে যে জোট তৈরি হবে তাতেই যেন আসে। চারটে কেন্দ্র খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে ভাঙড় আপনার কেন্দ্র, ভবানীপুর মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্র, নন্দীগ্রাম শুভেন্দু অধিকারী এবং ডায়মন্ড হারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফলে এই চারটে জায়গার মধ্যে বিধানসভায় কোনটা আপনার কাছে মানে 1 নম্বরে স্থান পাচ্ছে এবং সেখানে ইচ্ছা প্রকাশ করবেন? মানে দেখুন, ওটা আমি আবারও বলছি, ইচ্ছে প্রকাশটা হচ্ছে সেটা আমি আমার অফিসিয়াল আমার কমিটির কাছে আমি রিটেন দেবো, বা সেখানে আমি বারবারই বলবো। এখানে তো মিডিয়ার সামনে ওটা বলা উচিত না। 1 নম্বরে কোন নামটা? চারটে খুব ভালো সিট, চারটের যদি কোনো জায়গায় আমাকে সুযোগ দেয় সেখানেই লড়ে দেবো। আর 294টাকে আমরা মনে করি সিট, 294-এর প্রত্যেকটা সিটই আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। মানে একটা সিট চোখ বন্ধ করে সামনে আসে এই চারটের মধ্যে 294টাই আসছে আমার সামনে। একটা জিনিস বলবো, সেটা হচ্ছে যে আমরা দেখছি গত কয়েকদিন ধরে বিধানসভাতে যে বিক্ষোভ কর্মসূচি হলো, যেখানে বিজেপির তরফে কর্মসূচি হলো, সেখানে মূল বক্তব্য ছিল যে আমরা হিন্দু বলে গর্বিত হতে চাই। তো যে বিষয়টা নিয়ে কার্যত বিজেপি এগোচ্ছে, তাতে কি মুসলিম ভোট তৃণমূলের পক্ষে আরো বেশি সংগঠিত হচ্ছে? দেখুন, এটা তো আমি বলছি এর মধ্যে কিছু একটা চক্রান্ত আছে বিজেপি তৃণমূলের মধ্যে, যে হিন্দু মুসলমানের ভোট দুটোকে পুরো ভাগ করে রাখতে হবে। অন্য ধর্মনিরপেক্ষ যে শক্তিগুলো আছে, যারা হিন্দু মুসলিম নির্বিশেষে একটা অ্যাকচুয়ালি মানুষের কথা ভাবে, তাদের ভাবনাতে ঢুকতে না দেওয়া। একজন চাইছে আমি হিন্দুত্বের বড় লিডার হয়ে উঠতে, অপরজন ওই হিন্দুত্বের বড় লিডার হওয়াকে ভয় দেখিয়ে মুসলিম ভোটকে আবার নিজের কাছে রাখার চেষ্টা হচ্ছে একটা দলের। এই অপচেষ্টা চলছে। তবে আমি অনুরোধ করব বাংলার মানুষের কাছে, 2026 আসছে, হিন্দু মুসলমানের খেলাতে যদি পড়েন ক্রমশ আরও তলনিতে যাবেন। এগিয়ে বাংলা বললেও পিছিয়ে বাংলা। হসপিটালে গেলে যাওয়ার পরে স্যালাইন পাওয়া যাচ্ছে না, মেডিসিন পাওয়া যাচ্ছে না, সরকারি স্কুলে টিচার পাওয়া যাচ্ছে না, সরকারি কর্মচারীদের আপনার ডিএ পাচ্ছে না, শ্রমিকদের শ্রমের মূল্যায়ন হচ্ছে না, চা শ্রমিকদের থেকে শুরু করে যেগুলো যা আছে অসংগঠিত ক্ষেত্রে যারা আছে শ্রমের মূল্যায়ন হচ্ছে না। এর থেকে যদি পরিত্রাণ পেতে চান, মানুষের অধিকার যদি আপনার অধিকার আপনি বুঝে পেতে চান, শুধুমাত্র হাতে কিছু নগদ টাকা দিয়ে উন্নয়নের জোয়ার বলে যে চালিয়ে দিচ্ছে এটা না করে প্রকৃত অর্থে মানুষ স্বাবলম্বী হয়ে উঠতে যদি চান, তাহলে এই বিজেপি তৃণমূলকে হারান। আমরা যে জোট তৈরি করছি সেই জোটে আসুন। গতকাল এনডিএর বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে পশ্চিমবঙ্গ আমাদের টার্গেট, আমাদের প্রেস্টিজ ফাইট। দেখুন, ওটা বলেছিল 2021-এর আগেও, কিন্তু উপহার দিয়ে চলে গেল তৃণমূলের হাতে। তো এবারে কি করা যায় দেখা যাক। তারা তো একটা লেভেলের সেটিং হয়ে আছে, বিজেপি আর তৃণমূল শাসক বিরোধী থাকবে তারা, কিন্তু আমরা এই সেটিংটাকে ভাঙবো। বাম আর কংগ্রেস একই কথা বলে, সেটিং। আপনারাও সেটিং বলেন। মানুষ কি বিশ্বাস করে এই কথা? না হলে রেজাল্ট কেন? রেজাল্ট দেখুন, রেজাল্ট ভোট মানুষকে দিতে দিচ্ছে, মানুষের অধিকারকে প্রয়োগ করতে দিচ্ছে। সেন্ট্রাল ফোর্স আসছে, ইসিআই আসছে, তাদের ভূমিকা নিয়েও প্রশ্ন থেকে যাচ্ছে। মানুষের যদি শান্তিপূর্ণভাবে ভয় ডরহীনভাবে মানুষকে মতামত দেওয়ার জায়গা করে দেওয়া যায়, তাহলে দেখবেন এই শাসক আর বিরোধী প্রধান যে বিরোধী আছে এই মুহূর্তে রাজ্যে, তাদেরকে 2026-এ খুঁজে পাওয়া যাবে না। কাউকে খুঁজে পাওয়া যাবে না। দুটো দলকেই খুঁজে পাওয়া যাবে না। বাম আর কংগ্রেস ক্ষমতা এবং বিরোধী, আরো অনেক দল আছে। মানুষ চাইবে, মানুষ যাদেরকে চাইবেন এদেরকে হারাবেন মানুষ। মানুষ চাইছেই না। দেখুন, ভোট হচ্ছে না বা সেই অর্থে শুনে কথা হিরণ চট্টোপাধ্যায় বললেন যে মানুষই সব, একদম মানুষ শেষ কথা। সংগঠনের কোনো প্রয়োজন নেই। হিরণ চট্টোপাধ্যায় না, সংগঠন তো অবশ্যই রাখবে, নাহলে মানুষকে সেই প্ল্যাটফর্মটা পৌঁছে দেবে কিভাবে? সংগঠন তো দরকার। বলছি, মহাকুম্ভে মুখ্যমন্ত্রীর যে বক্তব্য কালকে রাজ্যপালের কাছে গিয়েছিল, এটা এক্সপান্স করার জন্য এই দাবি সামনে রেখে বিজেপি, আপনি কি একই দাবি রাখছেন? আমার অবস্থান আমি ক্লিয়ার করে দিয়েছি যে মহাকুম্ভকে যেভাবে নিয়ে যে টিপ্পানি কাটা হয়েছে, এই নামটাকে ধর্মীয় উৎসবের নামটাকে চেঞ্জ করেছে, আমি এর চরম বিরোধিতা করেছি। সাথে সাথে এটাও বলেছি, ধিক্কার নিন্দা জানাচ্ছি যোগী প্রশাসনের ব্যর্থতাকে। যোগী প্রশাসনের ব্যর্থতার জন্য ওখানে গিয়ে অনেক হিন্দু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, মারা গিয়েছে, তারা দুর্ঘটনার সম্মুখীন হয়েছে। এর দায় যোগী প্রশাসনকে নিতে হবে। তৃণমূল কংগ্রেসের মহিলা সহ সভানেত্রী প্রাক্তন সাংসদ অর্পিতা ঘোষ কালকে একটি সভায় গিয়ে বলেছেন যে শুভেন্দু অধিকারীকে সামনে পেলে আগে ঠান্ডিয়ে চর মারতাম, তারপরে অন্য কথা। উনি ওই সমাজ মাধ্যমে আবার শাসক দলের নজরে আসতে চাইছে,
2026-এ একটা টিকিট ফিকিট পেতে হবে, এখন প্রাক্তন বলছেন এমপি। এই জন্য এগুলো ভেসে থাকার জন্য এখন শালীনতা বজায় রেখে রাজনীতি করা দরকার। রাজনীতিতে যদি এমপি, উনি একজন প্রাক্তন এমপি, ওনার মুখের ভাষা যদি এই ধরনের হয়, তাহলে বুথের একজন সাধারণ কর্মীর মুখের ভাষা কি হতে পারে? এটা কালচার তৃণমূলে পরিণত, তৃণমূলের কালচার, এই কালচার বন্ধ করতে হবে। আপনার সাথে আমার মতনৈক্য থাকতেই পারে, মতপার্থক্য থাকতেই পারে, আপনার কথা আমার পছন্দ না হতে পারে, তার জন্য আপনাকে সেই ভাষায় প্রতি উত্তর দেওয়া অনুচিত। আমাকে শওকত সাহেব আমার বিরুদ্ধে অনেক বাজে মন্তব্য করেছে, আমি শওকত সাহেবকে তার ভাষার জবাব নেওয়ার জন্য বা জবাব দেওয়ার জন্য কোর্টের দ্বারস্থ হয়েছি। শুভেন্দু অধিকারী মহাশয় রাত দিন একটা সম্প্রদায়কে টার্গেট করে এতদিন বলে আসছিল, তৃণমূল কংগ্রেস চুপ ছিল, ওই জন্য পাপ এখন তৃণমূল কংগ্রেসের কাছে গিয়েছে, তার সরকারকে দেখে দেওয়ার চেষ্টা করছে। তাহলে এর জবাব দেওয়ার জন্য খারাপ ভাষা ব্যবহার করার দরকার নেই, আইনের দ্বারস্থ হন না। রাজ্যের রাজনীতি কি মমতা বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারী এই দুজনের মধ্যেই এখন চলছে? এটা তৈরি করা হচ্ছে তো, বকলমে এটাকে দেখানো হচ্ছে হিন্দু মুসলমান, যাতে দুটো দলের ফায়দা হয়।